শুভ সময় প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান শিওর সেল মেডিকেল বিডি লিমিটেড সুস্থতার পথে অনুষ্ঠানটি দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের এই আয়োজনের সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন এবং আমাদের এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে চ্যানেলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা এবং ফলাফল আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যুক্ত আছেন দেশের অত্যন্ত স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তো চলুন প্রিয় দর্শক, প্রথমেই পরিচয় হয়ে নেই। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর রাইহান আনোয়ার, যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বারডেম জেনারেল হসপিটাল সার্জারি বিভাগ, প্লাস্টিক সার্জারি বিভাগ। স্যার, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর দর্শকদের সবাইকে শুভেচ্ছা। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। সাথেই থাকবেন প্লিজ। স্যার, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা একটু ভিন্নধর্মী। ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত। তো স্যার, আমরা তো ডায়াবেটিস যে শব্দটা আছে সেই শব্দের সাথে আমরা সাধারণ মানুষ আছি, কম বেশি সবাই পরিচিত আছি। তো যেহেতু আজকে একটু ব্যতিক্রম আলোচনা হবে, সেটা শুরুতেই আমি স্যার আপনার কাছে যেটা জানতে চাইবো যে ডায়াবেটিক ফুট আলসার বলতে আসলে কি বোঝায়, আপনি শুরুতেই একটু বলবেন। আচ্ছা, সো ডায়াবেটিস সম্বন্ধে তো সবাই জানে এবং প্রতি সময়ের সাথে সাথে প্রতি বছরই আমরা দেখছি যে ডায়াবেটিস রোগী কিন্তু বাড়ছে। আমাদের লাইফস্টাইল বলেন, খাবার দাবার সবকিছু মিলাই কিন্তু আসলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে না, অল ওভার দ্য ওয়ার্ল্ডই। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে ফুট আলসার যেগুলো ডায়াবেটিসের, সেটা আমরা সেগুলোকেই বোঝাচ্ছি যেগুলো ডায়াবেটিসের কোনো কমপ্লিকেশনের রেজাল্ট হিসেবে আপনার জিনিসটা তৈরি হচ্ছে, পায়ে ক্ষত তৈরি হচ্ছে। যেমন ডায়াবেটিস হলে সাধারণত দেখা যায় যে রুগীদের তারা তাদের পায়ের অনুভূতি কমে যায়, কোনো কোনো ক্ষেত্রে তাদের পায়ের রক্ত চলাচল কমে যায় এবং তাদের সেরে ওঠার ক্ষমতা অনেক কম থাকে যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, এবং তাদের ইনফেকশন হওয়ার প্রবণতাও অনেক বেশি থাকে। কারণ ইনফেকশন প্রতিরোধ করার জন্য যে আমাদের ব্যবস্থা, সেই ব্যবস্থাটা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে দুর্বল হয়ে পড়ে। তো সেই কারণে দেখা যায় যে ডায়াবেটিস যাদের থাকছে তাদের পায়ের আলসার ডেভেলপ করার চান্স বেড়ে যায়। তো এই ধরনের ডায়াবেটিস যার আছে এবং তার যদি পায়ে ডায়াবেটিসের এসব অবশ হয়ে যাওয়া পা বা পায়ের রক্ত চলাচল কম বা এসব কারণে যদি কোনো আলসার ডেভেলপ করে, সেটাকে আমরা ডায়াবেটিক ফুট আলসার বলবো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন ডায়াবেটিক ফুট আলসার নিয়ে। স্যার, এই পর্যায়ে আমার যেটা জানতে চাওয়া আপনার কাছে সেই বিষয়টা হচ্ছে যে এই যে স্যার ডায়াবেটিসের কারণে যে পায়ের ক্ষত বা ঘা হয়, তো সেটা মূলত কেন হয় স্যার? এর পিছনের মূল কারণগুলো কি স্যার আপনারা খুঁজে বের করতে পেরেছেন? জি, আমি এর আগে যে অংশটা বললাম তার মধ্যে কিন্তু আমি অলরেডি বলেছি যে আসলে আমাদের ফুট আলসার কেন হচ্ছে ডায়াবেটিক রোগীদের। প্রথম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এটা একটা বড় কারণ, কিন্তু এটা একমাত্র কারণ না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের থাকবে তাদের সময়ের সাথে সাথে পায়ের স্নায়ুর যে ক্ষমতা, মানে আমাদের বোধ শক্তি যেটা, সেটা কমে যায়। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে তাদের রক্ত চলাচলও কমে আসতে পারে। তো এসব ক্ষেত্রে এই কারণগুলোর জন্য দেখা যাচ্ছে তাদের পায়ে যাদের স্নায়ু বা বোধ কমে যাচ্ছে, তাদের পা কিন্তু একটু অন্যরকম শেপ নিতে পারে, কারণ সে তো বুঝতেছে না যে সে হাঁটার সময় কোথাও ধাক্কা খাচ্ছে কিনা, পায়ে তার জুতোটা টাইট হয়ে গেল কিনা। এসব কারণে দেখা যাবে তাদের পায়ে রিপিটেডলি ব্লিস্টার, মানে হচ্ছে ফোসকা পড়ার মতো হয় বা এ ধরনের কোনো কিছু হয়, সেটা টাইট জুতার থেকেও হতে পারে। তো তাহলে প্রথম কারণ আমরা ধরে নিতে পারি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। দ্বিতীয় কারণ হতে পারে যে পায়ে নার্ভ শক্তি বা বোধ শক্তি কমে যাচ্ছে। আবার রক্ত চলাচল কমে গেলেও সেখানেও ডায়াবেটিস আলসার তৈরি হতে পারে।
জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার কাছে যে স্যার, আপনি তো বলছেন ডায়াবেটিক ফুট আলসার সম্পর্কে। তো যারা সমস্ত ডায়াবেটিক রোগী যারা আছে বাংলাদেশে, তো সবার ক্ষেত্রেই কি যে ডায়াবেটিক ফুট হওয়ার ঝুঁকি থাকে কিনা, নাকি কিছু কিছু রোগীর ক্ষেত্রে বেশি একটু ঝুঁকি থাকতে পারে স্যার? সবার ক্ষেত্রে যে একই ধরনের ঝুঁকি থাকবে তা না। যেটা হয় যে যাদের পায়ের বোধ কমে যাচ্ছে বা রক্ত চলাচল কমে যাচ্ছে ডায়াবেটিসের কারণে, তাদের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে জি, তাদের যত সহজে একটা আলসার তৈরি হয়ে গিয়ে সেটা থেকে একটা খারাপ পরিণতির দিকে যাবে, আলসারটা ইনফেক্টেড হয়ে যাবে বা অন্য গ্যাংগ্রিন অথবা খারাপ কিছুর দিকে যাবে, অন্য ক্ষেত্রে কিন্তু এতটা হয় না। আর যে কোনো কারণেই হোক, একটা ছোট পা ফেটে গেল বা পা কোথাও একটা ধাক্কা খেলো বা পায়ে একটা কিছু ফুটলো, পেরেক ফুটে গেল বা কিছু হলো, এটা কিন্তু যারা পায়ের বোধ কম তারা কিন্তু টের পায় না। তারা জি, হেঁটে চলে গেল, কিন্তু সে টেরই পেল না যে তার পায়ে ক্ষত লেগে। কখন টের পেল? দেখা গেল ১ দিন পরে তার পা ফুলে গেছে, ইয়ে হয়েছে, পায়ে ফোস্কা পড়ে গেছে। তখন সে বলছে, "স্যার, এটা কখন কিভাবে হলো?" কারণ তাহলে জি, এইসব কারণেই দেখা যাচ্ছে যে আপনার এদের প্রবণতা বেশি। এখন যাদের ডায়াবেটিস যখন ১ম ধরা পড়ে, তখনই কিন্তু অনেকের এই কমপ্লিকেশন গুলো শুরু হয়ে যেতে পারে। কারণ হয়তো আগে টেস্ট হয়নি, তার হয়তো অলরেডি ৪-৫ বছর ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু সে জানে না। জি, কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশন কিন্তু তার শুরু হয়ে গেছে। তো সেই জি, ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে যখন ধরা পড়েছে তখন অলরেডি তার পায়ের বোধ কমে গেছে বা পায়ের রক্ত চলাচল কমে গেছে, এরকম কোনো, বা ওই জিনিসটা সমাধান করতে এসে ধরা পড়লো যে তার ডায়াবেটিস আছে। এরকমও হয়। হ্যাঁ? তো জি, এরা অনেক বেশি প্রোন, যাদের এসব পায়ের অনুভূতি কমে যায়, রক্ত চলাচল কমে যায়। এরা আসলে ডায়াবেটিক ফুট আলসারের জন্য বেশি প্রোন। আর বাকি যারা ডায়াবেটিক রোগী আছে, তাদেরও তো হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু জি। তারা যেহেতু টের পাচ্ছে, ইয়ে পাচ্ছে, তারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়। যার ফলে হয়তো দ্রুত চিকিৎসা পায় জি। আরকি। স্যার, আপনি চমৎকারভাবে বলছেন। আমি স্যার এ পর্যায়ে যদি আপনার কাছ থেকে জানতে চাই লক্ষণের বিষয়ে একটু, যে ডায়াবেটিক ফুট বা পায়ের ক্ষতের মানে শুরুর দিকে কি কি লক্ষণ দেখা দিতে পারে, যদি স্যার এ নিয়ে একটু বিস্তারিত বলতেন। আচ্ছা। তো ১ম কথা হচ্ছে ডায়াবেটিক ফুট যাদের ১ম যেসব লক্ষণ দেখা যায়, সেগুলো হচ্ছে যে, এক হচ্ছে যে পায়ের বোধ যদি কমে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায়ই তাদের পায়ে ফোস্কা পড়ছে। ছোট, ছোট ফোস্কা দেখা যাচ্ছে বা ইয়ে জি, হচ্ছে। এটা আসলে তাদের পা যখন হাঁটে, তাদের আ স্নায়ুর সমস্যার সাথে, সাথে রক্তনালীরও সমস্যা থাকে অনেক সময়। যার ফলে দেখা যায় যে হাঁটলে তাদের পা ফুলে যায় এবং যখন দেখা যাচ্ছে যে আপনি ইয়ে আ হাঁটছেন, জুতো টাইট হয়ে যাচ্ছে, তখন ফোস্কা পড়ে। এছাড়াও জি, তাদের পা জ্বলে অথবা পায়ে একটু অবশ বোধ করে। এগুলো ধরনের ১ম দিকেকার লক্ষণ। আর তারপরে পা ফেটে যায়। পা দেখা যায় যে ক্র্যাকস বেশি হচ্ছে, হ্যাঁ? পা ফাটার জি, চামড়াটা শুষ্ক থাকছে বেশি। চামড়া আ ঘামে কম। এইজন্যেই শুষ্ক হয়ে যায়। তো নার্ভ যদি ঠিক না থাকে তখন কিন্তু ঘামও ঠিকমতো হয় না। তো পা জি। তখন অনেক শুষ্ক থাকে। যার ফলে চামড়া ফেটে যাওয়া অনেক সহজ হয় তাদের জন্য। স্যার, এমন কি কোনো সিরিয়াস কোনো লক্ষণ আছে, যে এমন কোনো লক্ষণ দেখা দিলে যেটা আসলে অবহেলা না করে খুব দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত, চিকিৎসা নেওয়া উচিত? আর তা না হলে যে তার মারাত্মক কোনো সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, ১ম এ যখন এই যে এই ছোট ফোস্কা পড়া বা যেকোনো ধরনের ছড়ে যাওয়া, ফেটে যাওয়া, যেটা দেখা যাচ্ছে যে ফোস্কার নিচের থেকে পানি বেরোচ্ছে বা এরকম এ ধরনের কোনো কিছু হলে কোনোভাবেই আপনার অপেক্ষা করা উচিত না। দ্রুত যাওয়া উচিত। কারণ উপর দিয়ে ফোস্কা পড়ে আছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে পা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে। কিন্তু টের পাওয়া যাচ্ছে না। উপর দিয়ে কিন্তু দেখতে ভালোই দেখাচ্ছে যে না, ওটা তো ঠিকই আছে, একটু পানি পড়তেছে, আর তো কিছু না। কিন্তু আসলে তার কিন্তু ভিতরে, ভিতরে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এবং যেহেতু এসব ক্ষেত্রে অনেকেরই বোধশক্তি কম থাকে, তারা যখন বোঝে ততক্ষণে অনেকখানি অগ্রসর হয়ে যায়। তো এই জি, ধরনের কোনো ইনসিডেন্ট হলেই দ্রুত অবশ্যই, অথবা পায়ে কোনো একটা কিছু ফুটে গেল, পেরেক ফুটে গেল বা
ঘরের কোনো কাজ ফুটে গেল, এগুলো হলেও কিন্তু অবহেলা করা উচিত না ডায়াবেটিক রোগীদের। দ্রুতই তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ স্যার। স্যার খুব চমৎকার ভাবে বলছিলেন আপনি ডায়াবেটিক ফুট রোগীর বিষয়ে আসলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে কি কি করা উচিত। আমরা স্যার এখন জানতে চাইবো আপনার কাছে যে কোন অবস্থায় ডায়াবেটিক ফুট রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে অঙ্গচ্ছেদ পর্যন্ত প্রয়োজন হতে পারে, সেটা কোন অবস্থায়? এখন ডায়াবেটিক ফুট আলসার যাদের থাকে, তাদের বিশেষ করে যখন সেটা গ্যাংগ্রিনের দিকে যায় বা পচে যাওয়া বা কালো হয়ে যায়, একদম কালো হয়ে গেছে, শুকনো হয়ে কালো হয়ে যায়, এরকমটাকে গ্যাংগ্রিন বলে। এর সাথে যখন জি পুঁজ থাকে তখন এটাকে আমরা বলি ওয়েট গ্যাংগ্রিন, আর যখন শুষ্ক থাকে তখন এটাকে বলি ড্রাই গ্যাংগ্রিন। তো ড্রাই গ্যাংগ্রিনটা হয় আমাদের যখন রক্ত চলাচল কমের জন্য হয়, আর যখন ওয়েট জি গ্যাংগ্রিন হয় সেটা হচ্ছে তার রক্ত চলাচল হয়তো মোটামুটি ঠিক আছে, কিন্তু অন্যদিকে ঝামেলা হচ্ছে, ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে? তো এখন জি আমরা কখন তাদের মনে করি যে অঙ্গচ্ছেদ হবে? অঙ্গচ্ছেদ কিরকম হতে পারে? একটা আঙুল কাটা যেতে পারে, একাধিক পায়ের আঙ্গুল কাটা যেতে পারে, পায়ের অগ্রভাগ কাটা যেতে পারে, পায়ের গোড়ালির অংশ কাটা যেতে পারে, আবার পা হাঁটুর নিচের থেকে কাটা যেতে পারে, পায়ের হাঁটুর উপর থেকেও কাটা যেতে পারে। তো এখন জি এটা কখন আমরা বলবো যে যে আপনার এত খারাপ পর্যায়ে চলে যাবে যে তার অঙ্গহানি হবে? যখন আমরা ৩ টা কারণে আমরা দেখি যে সবসময় হতে পারে। একটা হচ্ছে যে জিনিসটা অলরেডি গ্যাংগ্রিন হয়ে গেছে, যেন এটা মারা গেছে। এটা আর জীবিত নেই ওই অংশটা। সেটা আসলে কোনোভাবেই রেখে কোনো কাজ হবে না। আরেকটা হচ্ছে জি যে তার ওই ইনফেকশন এত ও উচ্চ পর্যায়ে চলে গেছে জি যে দেখা যাচ্ছে যে আমাদের উম তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে ওই অংশটা। সেই ক্ষেত্রেও জি কিন্তু তখন অঙ্গটা কেটে বাদ দিতে হতে পারে। ঠিক আছে? জি তারপরে আর আরেকটা কারণ হচ্ছে যে আপনার পা আছে, কিন্তু আপনার পা দিয়ে আপনি কাজ করতে পারছেন না। আপনার সাধারণ জীবন যাপন করতে পারছেন না। সেটা জি ঠিকমতো করা যাচ্ছে না। পা দিয়ে হাঁটতে পারা যাচ্ছে না। পা নিয়ে থাকার জন্য দেখা যাচ্ছে সবসময় জ্বর আসতেছে অথবা বারবার ইনফেকশন হচ্ছে। এ ধরনের কোনো সিচুয়েশন হয়। তখন আমরা জি চিন্তা করি যে না, পা এটা রেখে আর কোনো লাভ হবে না। এটাকে আপনার কেটে ফেলতে হবে। যেটা আমরা অ্যাম্পুটেশন বলি জি মেডিকেল টার্মস এ। স্যার এই যে আপনি বললেন যে অ্যাম্পুটেশন যেটা অঙ্গচ্ছেদ, তো স্যার সেই ক্ষেত্রে যখন কোনো কোনো রোগীর ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়ে যায় এবং আপনাদের তখন আর কিছু করার থাকে না, এটা করতেই হয়, ওইসব জি। রোগীর ক্ষেত্রে কি এরকম হয় যে স্যার এটা মানে এই অপারেশন করার পরেও পরবর্তীতে আবার সমস্যা দেখা দিয়েছে এবং সেই অঙ্গচ্ছেদ আবার করতে হচ্ছে এবং এটা বারবার এই সমস্যাটা দেখা দিচ্ছে, এরকম কি হয়ে হ্যাঁ, থাকে কিনা সেক্ষেত্রে পরামর্শ কি এটা স্যার? এটা এটা পায়ের আঙ্গুলের ক্ষেত্রে বা যেকোনো ধরনের অংশ অ্যাম্পুটেশনের ক্ষেত্রেই আবার হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়, এবং দেখা যায় উল্টো আরো চান্স বাড়তে থাকে। কারণ আল্লাহ আমাদেরকে এমন ভাবে বানিয়েছেন যে জি আমাদের সবকিছু ব্যালেন্সড থাকে। হ্যাঁ, আপনি যখন একটা আঙুল ফেলে দিবেন তখন কিন্তু ব্যালেন্স সিস্টেমটা আর আগের মতো হুম, থাকলো না। তখন ওই প্রেসার জি পয়েন্ট বা প্রেসার বিয়ারিং এরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? জি সো আমাদের তখন দেখা গেল যেটা ৫ আঙ্গুল নিত সেটা ৪ আঙ্গুল নিচ্ছে, বা এরকম। বা যার হাঁটুর জি নিচের থেকে পা কেটে ফেলা হয়েছে, তারও যে আবার ইনফেকশন হবে না, সে যদি অ্যাক্সিডেন্টালি ওই পাটার উপরে পড়ে যায় অথবা কোনো তার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা থাকে, ইনফেকশন আবার হতে পারে। আবার হলে তখন আবার একটা অ্যাম্পুটেশনের চান্স তৈরি হয়। সুতরাং আমরা আচ্ছা পাটা কেটে ফেলতেছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু আসল অসুখগুলা কিন্তু কোনোটাই ভালো হয়নি। সবকিছু ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে। যেমন আপনার ডায়াবেটিসও ভালো হলো না। ডায়াবেটিসের জি জন্য তার যে বোধশক্তি কমে গেছে সেটাও কিন্তু সাথে, সাথে ঠিক হয়ে যায় না। বা রক্ত জি চলাচল কমে গেছে সেটাও সাথে, সাথে ঠিক হয়ে যায় না। সুতরাং ওই জিনিসগুলো তো রয়েই গেছে। তাহলে যেটার কারণে ১ম এ হয়েছে, ওই কারণগুলো যখন রয়ে যাচ্ছে ওটা তো আবার ঘটাতে পারে ওই ঘটনা। তো সেই কারণে একবার অ্যাম্পুটেশন হলে আর যে কিছু হবে না, সেরকম আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না, কোনো ডাক্তারই, আমার ধারণা। স্যার যাদের ক্ষেত্রে অ্যাম্পুটেশন আপনারা স্যার করে থাকেন হয়ে থাকে, তো সেই সব জি। রোগীদের ক্ষেত্রে কি স্যার এরকম হতে পারে যে খাবার দাবার কিংবা ইনসুলিনের কোনো নিয়ম কানুন যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে সেই ক্ষেত্রে মানে সম্ভাবনা বা ঝুঁকি কম থাকে, এরকম কি কোনো কিছু হতে পারে স্যার? অবশ্যই, অবশ্যই। যারা অ্যাম্পুটেশন হওয়ার পরে আমরা স্পেসিফিক্যালি যাদের অ্যাম্পুটি আমাদের তাদেরকে আমরা টার্গেট থাকে তারা জানি
একটা প্রস্থেটিক পা বা নকল পা লাগিয়ে পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে, স্বাভাবিক হাঁটাচলা করতে পারে। কিন্তু একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে এই পর্যায়ে যেতে হলে তাকে ডায়াবেটিসও কন্ট্রোল রাখতে হবে। তার জি, খাবার যে আমরা খাদ্য নিয়ন্ত্রণ বা ডায়েট চার্ট করে দেই সেরকম ভাবে চলতে হবে এবং অন্য পা যেটা অ্যাম্পুটেশন হয়নি ভালো পা সেইটার প্রতি অতিরিক্ত যত্নবান হতে হবে। কারণ সেইটা তার জি, তখন একটা বড় অবলম্বন এবং জি, সেটাকে ব্যায়াম করতে হবে, পায়ের আলাদা ব্যায়াম শিখিয়ে দিই আমরা, যাতে করে ওই পায়ের শক্তিটা ঠিক থাকে, যে পাটা ভালো আছে। জি। অনেকেই আছে দেখা যায় যে পা কাটার পর মানসিকভাবে ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর ফলাফল দেখা যায় যে সে আর শুয়েই থাকতেছে সারাদিন। তখন কিন্তু সে পা লাগালেও, নকল পা লাগালেও আর হাঁটতে পারে না। কারণ সে তো তার শক্তি হারিয়ে জি, ফেলতেছে হাঁটার। হ্যাঁ? জি। স্যার অনেকে তো স্যার ধূমপানও করে থাকে স্যার। অনেকে পা কাটার পরেও অনেকে ধূমপান করছে। স্যার ধূমপানের হ্যাঁ, বিষয়ে আপনি এটা কি তো বলবেন স্যার? ধূমপান তো মানে অবশ্যই খারাপ এবং পায়ের ক্ষেত্রে যাদের ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে তো অবশ্যই খুব উচ্চ লেভেলে খারাপ বলবো। কারণ হচ্ছে যারাই জি, জি, ধূমপান করবে তাদের রক্তনালীর অবস্থা অনেক খারাপ হবে। এবং একটা জিনিস মনে রাখার বিষয় যে যার পায়ের রক্তনালীতে সমস্যা তার কিন্তু অন্য সব রক্তনালীতেও সমস্যা হতে পারে। তার মানে জি, তার ধরেন হার্টেও সমস্যা হতে পারে, ব্রেনে স্ট্রোকের চান্স বেশি থাকবে। হুম? তো জি। ধূমপান সবগুলাকেই বাড়িয়ে দেবে। সবগুলার আ মানে রিস্কই বাড়িয়ে দেবে আরকি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি একদম পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করে আপনি বলেছেন এবং আশা করছি যারা এই হুম, অনুষ্ঠানটি সরাসরি দেখছে ওরা উপকৃত হবে। স্যার, আমরা এই পর্যায়ে চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করতে চাই বিস্তারিত। তো স্যার জি। শুরুতেই জানতে চাই চিকিৎসা পদ্ধতির আমার ১ম প্রশ্ন হচ্ছে স্যার বর্তমানে যে ডায়াবেটিক ফুট আলসারের জন্য কি আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে এবং তার ফলাফল কেমন স্যার একটু বলবেন? আচ্ছা। এখন ডায়াবেটিক ফুট আলসারের জন্য মানে আমাদের যেগুলা নরমাল ১ম থেকে শুরু করলে আমরা যদি প্রিভেন্টিভ ফুডস থেকে যদি শুরু করি, যে আপনি ফুট জি, আলসার হবে না। এইটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে স্পেশাল ফুটওয়্যার ইউজ করতে হবে ডায়াবেটিক রোগীদের। যাতে করে তারা আ আলসারটা না ডেভেলপ করে। এটা হচ্ছে শুরু চিকিৎসার। আপনি জি, যখনই দেখবেন যে একজন ডায়াবেটিক রোগী তার পায়ের বোধ কমে যাচ্ছে, তাকে অবশ্যই এই প্রিভেন্টিভ দিকগুলো সম্বন্ধে ভালোভাবে বলতে হবে। কারণ তাহলে সে সাবধান হয়ে যাবে। এবং জি। আমার মনে হয় যে এদেরকে আসলে আ কোনো ডায়াবেটিক হসপিটালে ঘুরিয়েও আনা উচিত যে আসলে আপনি যদি সাবধান না থাকেন, তাহলে আপনার কি পরিণতি হচ্ছে? দেখেন আপনার জি, সামনে যারা আছে। যেমন দেখা যাচ্ছে আমাদের অ্যা সিগারেটের প্যাকেটগুলোয় কিন্তু লাং ক্যান্সারের একটা ছবি থাকে। কিন্তু যদিও একটু কঠিন বোঝা, কিন্তু একটা ছবি থাকে সিগারেটের প্যাকেটে, তাই না? জি, যে জি, এটা সাবধান করে দেওয়া যে আপনার পরিণতি এই হতে পারে সিগারেট খেলে, হ্যাঁ? তো জি, এই জিনিসগুলা ইম্পোর্টেন্ট। তো আমরা যেটা চিকিৎসার ক্ষেত্রে যেটা ১ম হচ্ছে প্রিভেন্টিভ, যেটা হচ্ছে আপনি অসুখটা না হওয়ার জন্য কিছু চিকিৎসা পদ্ধতি নিবেন। তার মধ্যে স্পেশাল শুজ থাকতে পারে। আপনার স্পেশাল সোলস ইউজ করতে পারেন। এবং কিছু জি, সার্জারি আছে যে আপনার একটা আলসার হয়েছে, এখন জানি আপনি অন্য আলসার না হয় সেটা করার করা যেতে পারে। সেরকম ক্ষেত্রে আমরা এখানে যাদের নিউরোপ্যাথিক ফুট বলি, যাদের পায়ের বোধ কমে গেছে তাদেরকে আমরা জি, অফলোডিং সার্জারি করা হয় এবং অফলোডিং ফুটওয়্যারও আছে যেটা হচ্ছে যে পায়ের লোড কমাবে। যেটা একটা নির্দিষ্ট জায়গায় লোড পড়ার কারণে ওই জায়গাটায় আলসার হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওখানকার লোডটা যদি কমাতে পারি তাহলে আলসারটা কিন্তু ভালো হয়ে যাবে। অথবা সেটা জি, স্পেশাল ফুটওয়্যার হতে পারে অথবা কোনো একটা সার্জিক্যাল মেথড হতে পারে। যেমন অনেক সময় পায়ের হাড্ডির একটা অংশ সরিয়ে ফেলা হয় এবং জি, আ এতে দেখা যায় যে আলসারটা নিজে, নিজেই ভালো হয়ে যায় ১-২ মাস পরে। এছাড়াও আরো অ্যাডভান্স যেগুলা চিকিৎসা এসছে, তার মধ্যে জি, অনেক ধরনের জিনিসপত্র এসছে। যেমন আজকাল অনেকেই পিআরপি থেরাপি, স্টেম সেল থেরাপি, হাইপারব্যারিক অক্সিজেন, ওজোন থেরাপি এ ধরনের অনেক কিছুই এখন বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে চালু থাকতেছে, হ্যাঁ? জি, অনেক জি, সেন্টার গুলো একটু কম এ ধরনের এবং আ এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলা হয়তো ১ম চোখে মনে হবে যে আপনার কাছে কিছুটা এক্সপেনসিভ। কিন্তু অনেক সময় রেজাল্ট যাদের ভালো হয় তাদের জন্য এটা অনেক ভালো। তো এই প্রতিটা পদ্ধতি আর যে সার্জারির যে আমাদের পদ্ধতি সেগুলোর মধ্যে আমরা প্লাস্টিক সার্জারিতে যেটা আদার দ্যান আলসার
ঠিক করার জন্য আমরা রিকনস্ট্রাকশনও করে থাকি পা। এটার মধ্যে আমরা জি স্কিন গ্রাফট করি, চামড়া লাগিয়ে দিই অন্য জায়গা থেকে, রুগীর শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে এসে ওই জায়গা তৈরি করা হয়, অথবা ফ্ল্যাপ করা হয় রুগীর শরীরের অন্য জায়গা থেকে চামড়া এবং চামড়ার নিচের পর্দা সহ নিয়ে এসে ওই জি জায়গাটা তৈরি করা যেতে পারে। এবং আমরা বারডেমে তো, বারডেম না, ঢাকার সব জায়গায় এখন অনেক ফ্রি ফ্ল্যাপ হচ্ছে। এটা অনেক জি অ্যাডভান্স সার্জারি, মাইক্রো সার্জিক্যাল প্রসিডিওর, মানে এটা আপনাকে আন্ডার ম্যাগনিফিকেশন করতে হয়, লাইক আন্ডার আ মাইক্রোস্কোপ আর আন্ডার অ্যান অপারেটিং গ্লুপ পরে এটা করা হয়। তো এগুলো অনেক অ্যাডভান্স সার্জারি, এবং এগুলো সবই কিন্তু এখন বাংলাদেশে রেগুলারলি হচ্ছে। তো এবং প্লাস্টিক সার্জনও এখন আগের থেকে অনেক বেশি, প্লাস্টিক সার্জন ছাড়াও অন্য জি ডিসিপ্লিনের মানুষজনও ফ্রি ফ্ল্যাপ কিন্তু করছে এবং তারা সাকসেসফুলি করছে। সো ট্রেনিং ইজ এভরিথিং। যে একটা আহ, যে ভালো ট্রেন সে করতে পারলেই সে রোগীর সাহায্য দিতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এ নিয়ে আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। আমরা আরো চিকিৎসা পদ্ধতি নিয়ে জানবো, তবে তার আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন শিওরসেল মেডিকেল বিডি লিমিটেড সুস্থতার পথে অনুষ্ঠানটি। আমরা এই পর্যায়ে একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত সাথে থাকুন। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকার জন্য। আমরা কথা বলছিলাম ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষত, প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসার চিন্তাধারা এবং ফলাফল। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর রাইহান আনোয়ার, যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন প্লাস্টিক সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল। স্যার, আমরা তো খুব চমৎকার আলোচনা করছিলাম চিকিৎসা পদ্ধতি নিয়ে। স্যার, এই পর্যায়ে আপনার কাছে স্যার আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে মানে কোন কোন পরিস্থিতিতে ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে সার্জারি অবশ্যই প্রয়োজন হয়, এবং কোন কোন ক্ষেত্রে সার্জারি ছাড়াও ঔষধ গ্রহণ করেই সেটা সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? উম, এটা দেখা যাচ্ছে যে যেগুলো নিউরোপ্যাথিক আলসার হয়, যে পায়ের বোধ শক্তি কমে যাওয়ার জন্য, এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সার্জারি ছাড়া ডায়াবেটিস কন্ট্রোল, তারপরে যদি তার শরীরে রক্তের পরিমাণ কম বা পুষ্টিজনিত ঘাটতি থাকে সেটা ঠিক করা, এবং স্পেশাল ফুটওয়্যার, যে পায়ের ওই জায়গাটার উপরে চাপ কমিয়ে আনবে, এরকম কোনো ফুটওয়্যার ইউজ করলে অনেক সময় দেখা যায় যে এই আলসার গুলো ভালো হয়ে যায়। তো এই জি ক্ষেত্রে তখন সার্জারি ছাড়াই হয়, কিন্তু সময় দিতে হয়, এবং জি তাকে বুঝতে হবে যে তাকে কিন্তু ওই স্পেশাল ফুটওয়্যারটা লাইফ লং এবং সব সময় পড়তে হবে। যে সে যে ওই জুতোটা যেটা বানানো স্পেশাল, সেটা যে সে মাঝে মাঝে পরবে, অন্য সময় খালি পায়ে হাঁটবে, অথবা অন্য জুতো পরবে, এগুলো আসলে তখন নট পসিবল। তখন ওই যে জুতোই পরবে সেটাকে ওরকম স্পেশালি কাস্টমাইজড করে নিতে হবে, বা তার জন্য ঠিক সাইজ বা ঠিক চওড়া এরকম বানিয়ে নিতে হবে। তো সেগুলা এখন অনেকগুলো এরকম সেন্টারই ডেভেলপ করেছে যারা এগুলো করে দেয়। আর অন্য ক্ষেত্রে যেরকম পায়ে রক্ত চলাচল কম যাদের, তাদের দেখা যায় যে ড্রাই গ্যাংগ্রিন হয়েছে, কিন্তু অল্প পর্যায়ে আঙ্গুলের মাথাগুলো শুধু কালো হয়ে গেছে,
এরকম ধরনের জি, ঘটনা যখন ঘটে সেই সব ক্ষেত্রেও অনেক সময় ওষুধপত্র এবং ক্ষেত্র বিশেষে পিআরপি অথবা স্টেম সেল দিলে জি, ওগুলা আস্তে আস্তে হিল করে যায়। এবং অনেক ক্ষেত্রে পুরনো ধারণা অনেকেই বলতো যে এরকম একটা আলসার নিয়ে আসলি যে পায়ের আমরা একটা ডপলার টেস্ট করলাম, দেখা গেল যে তার 70 থেকে 80% বা আরো বেশি রক্ত চলাচল কমে গেছে। তখন তারা বলতো না, এ তো আঙ্গুল তো রাখাই যাবে না, পা কেটে ফেলতে হবে। কিন্তু এখন জি, কিন্তু এই ধারণাটা আর করে না। সো একটা আঙ্গুলের কালো একটা ছোট নিয়ে এসে পুরো পা কেটে চলে গেছে, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। হ্যাঁ, কারণ জি, হচ্ছে যে ডাক্তার সাহেব বলেছেন, তো রুগী তো চিন্তা করে যে না ঠিক আছে, তাহলে তো বোধহয় এটাই করা ভালো হবে। কিন্তু সময়ের সাথে আমাদের জ্ঞানও বৃদ্ধি পেয়েছে এবং আমরা আমাদের নিজের পরিবর্তনও এসেছে তা মেডিকেল সায়েন্সে। তো জি, এখন দেখা যাচ্ছে যে এইসব ক্ষেত্রে অনেক সময় ওষুধপত্র দিয়ে অথবা এই যেসব স্টেম সেল থেরাপি বা পিআরপি, স্টেম সেল থেরাপি ভাস্কুলার আলসার গুলোর জন্য অনেক সময় খুব ভালো কাজ করে এবং অনেক জি, সময় দেখা যায় যে এটা হিলিং হয়ে যায়, যে সেরে ওঠে। এবং নিউরোপ্যাথিক আলসারেও দেখা যায় যে পিআরপি থেরাপি বা এগুলো add- add- সাথে ওই স্পেশাল জি, ফুটওয়্যার এবং ডায়াবেটিস কন্ট্রোল এগুলো করলে ভালো হয়ে আসে। কিন্তু ছোট আলসার জি। যদি দেখা যায় যে আলসার বড় হচ্ছে এবং আপনি চিকিৎসা নিয়েছেন কিন্তু আপনার আলসার বড়ই হচ্ছে, তাহলে বুঝতে হবে যে না, এখন আর অপেক্ষা করা যাবে না, এখন সার্জারিতে যেতে হবে বা এরকম কিছু। জি। স্যার আপনি বলছিলেন বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগেও আপনি বলছিলেন পিআরপির কথা বা স্টেম সেল। তো স্যার এই পিআরপি বা স্টেম সেল চিকিৎসা বলতে আসলে কি বোঝায় এবং সেটা কতটা কার্যকর স্যার এ নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এখন আমাদের দেশে যেটা সবচেয়ে বড় সমস্যা পিআরপি আর স্টেম সেলস থেরাপির জন্য, এইটার কার্যকারিতা শুধু যে এইটা দিলেই হবে তা না। এটার সাথে জি, ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড অন্য ফ্যাক্টর গুলো থাকতে হবে। সে তাকে কসাস হতে হবে, তার তাকে ভালো হাইড্রেটেড থাকতে হবে, তার পায়ে ভালো জি, ময়েশ্চারাইজিং ইয়ার ইউজ করতে হবে। যদি আপনি শুধুই পিআরপি দিয়ে বসে থাকেন তখন কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন না। সো জি, আপনাকে অবশ্যই এটার সাথে বাকি জিনিসগুলোও ঠিক করতে হবে। কারণ অনেকেই ভাবে, দিলাম তো, আচ্ছা তাহলে এটা তো কাজ করছে না। কিন্তু জি, আসলে কেন কাজ করছে না? তো বাকি জিনিসগুলো ঠিক না করলে তো আসলে কাজ করবে না। তো এটাই। তো এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার হিলিং প্রসেস কে আরো দ্রুত এবং তাড়াতাড়ি করানোর প্রসেস। পিআরপি বলেন, জি, প্লেটলেট রিচ প্লাজমা, এটা শরীরে মানে রোগীর শরীরের রক্তের থেকেই কিন্তু জিনিসটা আলাদা করা হচ্ছে। একটা স্পেশাল জি, গ্রোথ ফ্যাক্টর তৈরি করা আরকি। হ্যাঁ? তাহলে ও গ্রোথ ফ্যাক্টর মানেই তো কথাটা তো পরিষ্কার, তাই না? যে এটা জি, ওই জায়গাটার গ্রোথ বাড়ায় দিবে। তাহলে গ্রোথ মানেই হচ্ছে আল্টিমেটলি হিলিং, তাই না? আপনার ওখানকার চামড়াকে যদি গ্রোথ বাড়ায়, তো ওটা তাড়াতাড়ি সেরে উঠবে। তো এইগুলো। তো এখন ওই জিনিসগুলো যদি মেইনটেইন করা হয় তাহলে এগুলো অবশ্যই একটা খুব ভালো ইয়ে। এবং স্টেম সেল থেরাপিতে আমি দেখেছি যে অনেকেরই দেখা যায় যে ঘা শুকাচ্ছে তো ঠিকই আছে। কিন্তু সবচেয়ে যাদের পায়ের রক্ত চলাচল কম, এ জি, ধরনের রোগীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যথা। তারা জি, ব্যথার জন্য রাতেও ঘুমাতে পারে না। এরকম অবস্থা হয়ে যায়। তারা দেখা যাচ্ছে যে জি, ব্যথার জন্য তারা রাতে ঘুমাচ্ছে না। তারপরে অল দ্যা টাইম জি, তার ব্যথা রয়েই যাচ্ছে। কোনো ওষুধে কাজ হচ্ছে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তো এদের ক্ষেত্রে অবশ্যই এখানে ভাস্কুলার সার্জারিরও রোল আছে বা স্টেম সেলের রোল আছে। কিন্তু দেখা যায় জি, যে হাঁটুর নিচে যখন রক্ত চলাচল কমে যায়, বিশেষ করে আমাদের অ্যাঙ্কেলের উপরে বা গোড়ালির, পায়ের গোড়ালির উপরে থেকে রক্ত চলাচল যেদিকে তাকানো, ওখানে গিয়ে ভাস্কুলার সার্জনরা জি, যতই চেষ্টা করেন দেখা যায় যে আবার দেখা যায় যে কমে যাচ্ছে রক্ত চলাচল বা ওইভাবে জি, এস্টাবলিশ করতে পারছেন না, এরকম জি, সমস্যা হয়। এইসব ক্ষেত্রে কিন্তু স্টেম সেল ইজ আ ভেরি গুড অপশন, যে আপনি এটা দিলে তখন আপনার এই জিনিসগুলা ইমপ্রুভ করবে, তার ব্যথা কমবে। ব্যথা কমলে সে ঘুমাতে পারবে, তার রেস্ট হবে। তে সে কিন্তু হিলিং প্রসেস এর দিকে যাবে। আপনি যদি ঘুমাতে না পারেন, আপনি কিন্তু সবসময় আমরা বলি ক্যাটাবলিক ফেজ। তার মানে জি, আপনার ব্যথা এবং ঘুম না হলে আপনি সবসময় দেখবেন যে আপনার ওয়েট লস হবে, ইয়ে হবে। এমনকি স্বাভাবিক মানুষও যদি দেখেন যে আপনি ঘুমাচ্ছে না, তাহলে কিন্তু সে দেখবেন তার ওয়েট লস করছে, তার চোখের তলা বসে যাচ্ছে, তাকে আনহেলদি লাগছে। এই জিনিসটা হচ্ছে, তাই না? তো জি, এই জিনিসটা তখন স্টেম সেল এখানে আসলে একটা ভালো রোল রাখতে পারে ডেফিনিটলি। এটা আমি দেখেছি এবং আমরা
অনেকদিন ধরে স্টেম সেলের রুগী দেখি আমি, তো দেখেছি যে না কাজ করে, কিন্তু সবার জি যে করবে একদম তা না, বাকি ফ্যাক্টর গুলোকেও ঠিক না করলে কাজ করবে না। হুম, সেটা বুঝতে হবে। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই পর্যায়ে স্যার আমি একটু ভিন্ন বিষয় জানতে চাই আপনার কাছে, আর সেটা হচ্ছে যে অনেক রুগী যারা ডায়াবেটিক ফুট আলসারে যেসব রুগীরা যারা আছেন, তাদের মধ্যে তো অনেকেই মনে করেন কি যে আমাদের দেশে হয়তো বা চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল, তো পার্শ্ববর্তী দেশে চলে যান। তো এটা কি স্যার মানে আমাদের পার্শ্ববর্তী অন্য কোনো দেশে কি স্যার এটার খরচ কি কম বাংলাদেশের তুলনায়, নাকি স্যার আপনি কি বলবেন? এবং চিকিৎসা পদ্ধতি কি আরো আধুনিক, নাকি একই রকম, নাকি আমাদের অবস্থার আরো উন্নতি হয়েছে? স্যার এই বিষয়ে একটু বলবেন স্যার। না আসলে আপনি বিদেশে যখন যায় একজন কেউ, আমি ধরেন আমার কোনো রোগীও যদি বলে স্যার আমি কি আহ, বাইরের দেশে যাব, তো জি হ্যাঁ, এ রোগী কিন্তু আসলে বাইরের দেশে না যাওয়া পর্যন্ত তার আসলে মানসিক শান্তি হয় না। হ্যাঁ, রাইট কারণ স্যার। সে যদি আমাদের দেশে চিকিৎসা নেয়, নেওয়ার পর তখন যদি এখানে কোনো রকমের মনে হচ্ছে যে একটু ভালো হচ্ছে না, দেরি হচ্ছে, তখন তার মনে হয় যে আচ্ছা বাইরে গেলে বোধহয় হতো না। কিন্তু বাস্তবতা কিন্তু আসলে তা না। কারণ হচ্ছে যে আমাদের দেশ কিন্তু এখন অনেক ইমপ্রুভ করে গেছে। আগে এখন অনেক অ্যাডভান্স সার্জারি, অনেক সার্জেনি আছে। কিন্তু আপনাকে জায়গা মতো যেতে হবে। কারণ আপনি যখন জি বিদেশে যান, আপনি কিন্তু তখন ওখানকার একটা টপ হসপিটালে যাচ্ছেন। তাই না? আপনি জি এখান থেকে যারা চিকিৎসা নিতে যায়। কিন্তু যখন বাংলাদেশে সে অ্যাপ্রোচ করতেছে, সে কিন্তু বাংলাদেশের টপ হসপিটাল তখনো দেখেনি। হয়তো জি না দেখেই চলে গেল, এরকম হতে পারে, হ্যাঁ? বা ধৈর্য জি ধরে একটু অপেক্ষা করতে হবে। আর এই চিকিৎসাগুলো হ্যাঁ, অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, এমনকি ধরেন অনেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড চলে যাচ্ছে বা চায়না চলে যাচ্ছে। জি সবই ঠিক আছে। কিন্তু ওরাও চিকিৎসা করছে, আমরাও করছি। এখন এটা লং স্ট্যান্ডিং চিকিৎসা। এমন না যে আপনি গিয়ে একটু করে চলে আসলেন, তারপর হচ্ছে না। যেমন আমার জি অনেক রোগী এরকম আমি দেখেছি যে কারণ আমার কাছে শুনলো যে এটা লাগবে। তো আমাদের একজন উকিল সাহেব ছিলেন, উনি আমার রোগী ছিলেন। উনি কিন্তু আমার কাছ থেকে শুনে উনি শেষমেশ ওটা কিন্তু করতে রাজি হননি। এবং প্রায় ৩-৪ বছর পরে উনি আবার চিন্তা করলেন যে আমি ভারত যাবো। সো জি উনি ইন্ডিয়াতে গেলেন এবং ওখান থেকে ওনাকে একই চিকিৎসা বলল যে যে আপনি ওটা করেন তাহলে। তো উনি তখন বললেন যে আমাদের দেশের ডাক্তারই তো আমাকে বলছিল, তাহলে জি আমি ফেরত গিয়ে ওনার কাছেই করি আর কি। আর জি আর্থিক কারণ যদি বলতে পারেন, আর্থিক কারণ আমার মনে হয় না খুব ভ্যারি করে। খুব একটা পার্থক্য না। বাইরে গেলে কিন্তু আপনার আরো অনেকগুলো খরচ আছে যেগুলো মাথায় রাখতে হবে। সাথে একজন লোক যাবে, আপনি আলাদা জায়গায় থাকবেন। হ্যাঁ? তো এসবও কিন্তু একটা বিশাল খরচের অংশ। হ্যাঁ? জি খরচ খুব বেশি যে কম আমার মনে হয় না কম। কোথাওই কম জি না। যেখানেই আপনি ভালো ধন্যবাদ চিকিৎসা স্যার। নিতে যাবেন আপনাকে টাকা দিতে হবে। জি জি ধন্যবাদ স্যার। স্যার এখন তো শীতকাল চলছে, তো এই যে জি, আবহাওয়ার পরিবর্তনের সাথে এই ধরনের রুগী যারা আছেন বর্তমানে, যারা এই শীতকাল সময় কাটাচ্ছেন, তো তাদের জি, ক্ষেত্রে স্যার তাদের মানে বিশেষ কোনো যত্ন অথবা তাদের ক্ষেত্রে নিয়ম কানুনের কোনো ব্যতিক্রম আছে কিনা এখন অবশ্যই, বর্তমানের অবশ্যই। আবহাওয়া অনুযায়ী? জি, শীতকালে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেমন আমাদের যাদের রক্ত চলাচল কম পায়ের, যা অলরেডি জি কম, তাদের কিন্তু ব্যথা বেড়ে যাবে অনেক। হ্যাঁ? কারণ জি যখন শীত পড়ে বা আরো ঠান্ডা হয় তখন আরো দেখা যায় যে রক্তনালীগুলো আরো সংকুচিত হয়। তাহলে জি রক্ত চলাচলের মাত্রা আরো কমে যায়। তাহলে আপনাকে ১ম কথা হচ্ছে আপনার জানি চামড়া না ফাটে, এটা খুবই জরুরি। তার মানে জি আপনি ভালো ময়েশ্চারাইজিং এনি লোশন ইউজ করতে পারেন। কিছু না হলে গায়ে মাখার যেকোনো তেল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল, নারকেল তেল যেটাই হোক আপনি জিনিসটা ময়েশ্চারাইজ রাখবেন। ১ নম্বর জি কথা। ২ নম্বর কথা আপনাকে ওয়েল কাভারড আপ থাকতে হবে। যেমন আপনাকে মোজা পরা। একটা ডায়াবেটিক রোগীর পায়ের জন্য কিন্তু সবসময় মোজা পরার কথা। যেটা আমাদের গরম দেশে হয়তো অভ্যাস না থাকার কারণে বা যে কারণেই হোক আমরা মেইনটেইন করি না। কিন্তু মোজাটা কিন্তু জি পরাটা খুব জরুরি। এবং সাদা মোজা পরা। যাতে করে পায়ে কোনো আঘাত বা কিছু লাগলে সাথে, সাথে সাদার মধ্যে দেখা যায়। এবং জিনিসটা রাইট প্রতিদিন ধোয়া এবং পরিষ্কার রাখা। এখন যদি আপনি কালো একটা মোজা পরেন না, আপনি কিন্তু ক্লিন করবেন না। পরিষ্কার থাকবে না জিনিসটা। সো এসব কারণের এগুলা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা আমাদের কমন দুর্ঘটনা এই শীতকালের, সেটা হচ্ছে আগুনে তাপ পোহাতে গেছে। হ্যাঁ? জি তো এখন পায়ে তো তার বোধ শক্তি কমে গেছে। সে তাপ পোহাতে গিয়ে দেখা গেল পায়ে পুড়িয়ে ফেলেছে।
তো এই জিনিসগুলো আবার ছাদে গেছে, ধরেন খালি পায়ে ছাদে চলে গেল, রোদ ছিল অনেক, রোদে দেখা গেল ছাদে এত ইয়ে ছিল যে তার পা পড়ে গেল। এরকমও জি কিন্তু এটা খুব কমন ঘটনা। তাহলে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। যারা ডায়াবেটিক রোগী, পায়ের বোধ কম, শীতকালে হিট, যেমন অনেকে আছে ওয়ার্মার ইউজ করে, বা একটা ওই যে ঘরে আজকাল হিটার টিটার থাকে, হিটারের দিকে পাটা দিয়ে রেখে দিল, হ্যাঁ, তো ওইসব জিনিস করলে কিন্তু বিপদ সমূহ সম্ভাবনা। তো এই জি জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্ন স্যার, স্যার সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তো এই ধরনের অবশ্যই। রোগীর ক্ষেত্রে আসলে স্যার প্রতিরোধ যদি আপনি বলেন বিস্তারিত একটু পরামর্শ যদি আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের প্রতি আপনার পরামর্শ প্রতিরোধের ক্ষেত্রে। আচ্ছা, প্রতিরোধ তো অলওয়েজ সবসময় বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কারণ হচ্ছে আপনার কিওর হয়তো আপনার নাই, কিওর আপনি করতে পারবেন না, হ্যাঁ, এটা একটা জিনিস। তাহলে প্রতিরোধ হুম, করাটাই সবচেয়ে ভালো। তো এখন সবচেয়ে ভালো যেটা হচ্ছে যে যখনই ডায়াবেটিস আপনার, আপনি জানতে পারলেন আপনার ডায়াবেটিস আছে, তখন থেকেই আপনার পায়ের আলাদা যত্ন শুরু করা। এবং ওই যে বারডেমে একটা পলিসি আছে, ৩ মাস পর পর আপনি অবশ্যই চেক আপের জন্য আসবেন। তো জি অনেকে এটাকে বলে যে এটা বোধহয় ব্যবসায়িক কোনো স্বার্থ আছে। অ্যাকচুয়ালি এটার জি টার্গেট হচ্ছে যে আপনার প্রথম পর্যায়ে কোনো একটা কিছুকে ধরা। যেকোনো কিছু, জি একটা কিডনির সমস্যা শুরু হলো বা যেটাই শুরু হলো, এটাকে জানি খুব আর্লি স্টেজ, মানে একদমই প্রথম পর্যায়ে জানি আমরা ধরতে পারি। তাহলে জি ক্ষতি আমরা অনেক কমাতে পারবো। আর এগুলো কিন্তু একটা প্রিভেনশন, যে আপনার রেগুলার ফলো আপ। হ্যাঁ? তো অনেকেই কিন্তু একবার যে গেল আর কোনো খবর নাই। ১ বছর পরে আসছে, বা যখন কোনো একটা দুর্ঘটনা ঘটছে তখন আসছে। জি তো এগুলো কিন্তু সবই হচ্ছে প্রতিরোধ করার জন্যে এই জিনিসগুলা বা পলিসি গুলা নেওয়া হয়। আর জি পায়ের ক্ষেত্রে যদি প্রতিরোধ বলেন, তাহলে আপনি যখনই জানলেন যে আপনি ডায়াবেটিস, বা আপনার পায়ে একটা ক্ষত তৈরি হলো তখন আপনি জানতে পারলেন ডায়াবেটিস। তাহলে এরপর থেকে আপনার কিন্তু প্রতিরোধ শুরু। জানি আমার ফার্দার জি আর কোনো ক্ষত না তৈরি হয়। এই ক্ষতই জানি আমার শেষ ক্ষত হয়। হ্যাঁ? তো তাহলে আপনি পরবর্তীতে কি করবেন? ১ম প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে আপনাকে অবশ্যই পা ভালো ময়েশ্চারাইজড রাখতে হবে। তার মানে ওই যেটা বললাম, গায়ে মাখার তেল অথবা ভেসলিন জি লোশন বা মেরিন লোশন, মানে বডি লোশনস এগুলা ইউজ করা। ২ নম্বর হচ্ছে জি যে আপনি অবশ্যই কখনো খালি পায়ে থাকবেন না। সবসময় মোজা পরে থাকবেন। এমনকি বাসায়ও। বাসায় আপনি জি আপনার ফ্লোর টাইলস করা হোক, মোজাইক করা হোক, যাই হোক, আপনার অলওয়েজ মোজা এবং স্যান্ডেল পরা উচিত। খালি পায়ে কখনোই থাকা যাবে না। এটা হচ্ছে প্রতিরোধের আরেকটা জিনিস। ৩ নম্বর হচ্ছে মোজার কথা বললাম, যে সাদা মোজা পরা। সাদা মোজা পরাটা বেস্ট। কারণ হচ্ছে কোন রকম আঘাত বা কোন রকম অল্প কিছু ইয়ে হলেও, লাল জায়গাটা লাল দেখলে কিন্তু সবাই ইয়ে করবে যে এটা কি হলো, কি হলো? কোথা থেকে লাগলো জি রক্ত? তখন সে কিন্তু বের করে ফেলবে। তাহলে এই যে আর্লি ডিটেকশন হয়ে গেল। ঠিক আছে? যে আপনি আগেই টের পেয়ে গেলেন যে আমার একটা জিনিস ক্ষত হচ্ছে, এখন ডাক্তারকে দেখাবো। ওষুধ-টষুধ দেওয়া লাগে দিয়ে আমি ভালো হয়ে গেলাম। আমি কিন্তু আলসারে গেলাম না। তার আগেই ভালো হয়ে গেলাম। জি আর যদি আমি না করি, এটাই হয়তো ইনফেকশন হয়ে গেল, তখন কিন্তু আলসার এবং পরবর্তীতে আরো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। জি নেক্সট স্টেপ হচ্ছে আপনি কি জুতা ব্যবহার করবেন। জুতোটা যে পরছেন, স্যান্ডেল, জুতো যাই পরেন, আপনার সবসময় মনে রাখতে হবে ডায়াবেটিক রোগী হাঁটলে পা ফুলে যাবে। তাহলে পা ফুলে গেলে সে সকালে কিন্তু তার পা ফোলা থাকবে না। ফোলা শুরু করবে জি যখন সে হাঁটা শুরু করবে। এবং সবারই কিছুটা কিছু হয়, ডায়াবেটিক রোগীদের এটা আরো বেশি হয়। তো যেই হোক, যে কারণেই হোক, আপনি আপনার জুতো এক সাইজ বড় হতে হবে এই জন্য। এবং ওয়েল কাভার্ড, আর সামনের দিক চোখা জুতো, স্টাইলিশ জুতো, এগুলো আসলে ডায়াবেটিক রোগীর জন্য না। এটাকে বলে জি হোয়াইট বক্স। সামনেটা চওড়া থাকবে জুতোর, যাতে আঙ্গুলগুলো ফ্রিলি মুভ করতে পারে। ওটা জানি কোনো চাপের মধ্যে না পড়ে, বা একটার উপর একটা উঠে না পড়ে। তখন একটা জি নখ কিন্তু আরেকটা আঙ্গুলে আরেকটা আলসার তৈরি করবে। এরকম। আচ্ছা। এরপরে জি আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে নখ কাটা। ডায়াবেটিক পায়ের রোগীর নখ কিন্তু বড় রাখতে হবে। অবশ্যই নখের কোণাগুলো পুরোপুরি দেখা যায় এতটুকু জায়গায় রাখতে হবে। তা না হলে এই নখের কোণা ভিতরে ঢুকে বা এখান থেকে কিন্তু প্রচুর ইনফেকশন হয়। এবং ডায়াবেটিক রোগীরা যেটা ভুল করে, চোখে তারা অলরেডি হয়তো অনেক একটু অ্যাডভান্স স্টেজে গেলে চোখেও কম দেখে। তখন করে কি, নখ কাটতে যায়, তখন চামড়াও কেটে ফেলে অনেক সময়। বুঝতেই পারে না যে কেটে জি ফেললাম। তো এটা বেস্ট হচ্ছে তাদেরকে অন্য কারো সহায়তায়, যে ভালোভাবে দেখতে পায়, তার মাধ্যমে নখ কাটানো। বা তার বাসার যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে দিয়ে করতে পারে।
ঠিক আছে, সে যদি ভালো দেখতে পায় ডেফিনেটলি করতে পারবে, কিন্তু একটা সবসময় রিস্ক ইজ দেয়ার। সো এটা কেয়ারফুলি করতে হবে। নখটা এই জন্য বড় রাখা বেটার, বিশেষ করে নখের দুই পাশের কোনাগুলো এগুলো একটু জি বাড়তি রাখা, বাইরে থাকাটা খুব ভালো তাদের জন্য। এতে তারা অনেক ভালো থাকবে এবং একটা প্রোটেক্টিভ মেকানিজমও কাজ করে। জুতোর ক্ষেত্রে জি আরো একটা জিনিস বলার হচ্ছে যে তাদের সোল অনেক মোটা সোলের জুতো পরা উচিত, যাতে একটা পেরেক বা কিছু ঢুকলে এটা তার পা পর্যন্ত না পৌঁছাতে পারে। আমাদের নর্মাল জি স্যান্ডেল ট্যান্ডেল এগুলো কিন্তু সবই পাতলা সোল, এগুলোর মধ্যে ইজিলি ভেদ করে পায়ে আঘাত করতে পারে। তো এই জিনিস তার নেক্সট হচ্ছে তার খাদ্য, তার এক্সারসাইজ এবং তার যে প্রতিদিনকার যে ডায়াবেটিস কন্ট্রোল রাখার যে ইনসুলিন নিলে ইনসুলিন, ট্যাবলেট নিলে ট্যাবলেট, রেগুলার ফলো আপ করা। এক্সারসাইজ জি ইজ ভেরি ইম্পর্টেন্ট পায়ের রক্ত চলাচল ভালো রাখার জন্য। কিন্তু দেখা যায় যে যাদের পায়ের বোধ কমে যায় রক্ত চলাচল, তারা কিন্তু আর ওই সকালের হাঁটা কিন্তু তারা আর পারে না। তাদেরকে অল্টারনেটিভ এক্সারসাইজ বেছে নিতে হবে, অন্য পদ্ধতি নিতে হবে। আজকাল ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখা যায় যে ওই যে বয়স্কদের চেয়ারে বসে ব্যায়াম, অথবা জি আকাশে দিকে পা, বিছানায় শুয়ে পাটা উপরের দিকে দিয়ে বাতাসে সাইকেল চালানো, এয়ার সাইক্লিং। এই জি ধরনের ব্যায়ামগুলো কিন্তু ইউটিউবে আপনি সার্চ দিলেই দেখতে পাবেন এবং এটা শেখা কোনো কঠিন কাজ না। এবং যাদের পায়ের সমস্যা দেখা যায় বা পায়ের এইসব অনুভূতি কমে গেছে, তাদের জন্য এই ধরনের ব্যায়াম কিন্তু বেটার ব্যায়াম সকালে জি হাঁটতে যাওয়ার থেকে। কারণ তারা অ্যাকচুয়ালি ব্যালেন্সেরও একটু অভাব অনুভূতি করে। হাঁটতে গেলে এটা ওটা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। জি তবে অনেকেরই দেখা যায় যে আগের থেকেই হাঁটতে যায় এবং সকালে একটা বন্ধু পরিষদ তৈরি হয়, হাঁটতে যাওয়ার সঙ্গে একটা গ্রুপ তৈরি হয়। তো এইসব জায়গায় আপনি যাবেন অবশ্যই, কিন্তু আপনার এক্সারসাইজটা প্রপারলি হচ্ছে কিনা এটা খুব জানা জরুরি। তা আপনার জি মানসিক ইয়ের জন্যও কিন্তু এই বন্ধু টন্ধু বা লোকজনের সাথে কথা বলা এগুলো ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো। জি আর নেক্সট হচ্ছে যে আপনার ওই যে ফলো আপ এর সময় আপনার যদি রক্ত চলাচল কমে যায়, তাহলে ঠিক ডাক্তারকে দেখানো, ভাস্কুলার সার্জনকে দেখানো, অথবা ডায়াবেটিক ফুটের যারা সার্জারি করে তাদেরকে দেখানো, এবং জি ঠিক ওষুধ ঠিক সময় খাওয়া। এইটা যেমন ব্লাড জি স্যার প্রেশার আনকন্ট্রোল রাখছেন, ওখানেও কিন্তু ঝামেলা তৈরি করবে। তো ওই জি দিকেও ঠিক রাখতে হবে। সব মিলিয়ে একসাথে হচ্ছে জি শেষমেশ ভালো থাকার রাস্তা। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার চমৎকার পরামর্শ দেবার জন্য। আশা করছি থ্যাংক ইউ। আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন, শিউরসেল মেডিকেল বিডি লিমিটেড, আপনারা নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবেন এবং আপনারা অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হবে আবারও একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।